নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ, আপনারা দেখছেন এনকে টিভি বাংলায় ৭টার শক্তিশাল। কথা আছে, প্লেইং উইথ আ কান্ট্রিজ ফিউচার, কোনো দেশের ভবিষ্যৎ নিয়ে খেলা সবচেয়ে বিপজ্জনক। যদি কেউ কোনোদিন কোনো দেশের ভবিষ্যৎ নিয়ে খেলে, ভবিষ্যৎ প্রজন্ম তাদের নিয়ে খেলে, তাহলে সেই দেশের জন্য চূড়ান্ত দুর্দিন অপেক্ষা করে। গত ৫ বছরে পরিসংখ্যান বলছে, একেবারে কেন্দ্রীয় পরিসংখ্যান বলছে, গত ৫ বছরে মোট ৪১টি রিক্রুটমেন্ট এক্সামিনেশন অর্থাৎ নিয়োগের পরীক্ষা বাতিল করা হয়েছে এই দেশের ১৫টি রাজ্যে। শুধু তাই নয়, ১.৪ কোটি পড়ুয়ার ভবিষ্যৎ কিংবা আবেদনকারীর ভবিষ্যৎ রীতিমতো পেন্ডুলামের মতো ঝুলছে। এবং এই রকম কোনো রকম রিক্রুটমেন্ট স্ক্যাম, নিয়োগ দুর্নীতি যাতে না হয়, তাই জন্যই ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে কেন্দ্রের তরফে একটি বিলও আনা হয়, পাবলিক এক্সাম বিল প্রিভেনশন অফ আনফেয়ার মিনস ২০২৪, যাতে নিয়োগের পরীক্ষায় কোনো রকম দুর্নীতি না হয় এই বিল আনা হয়েছিল। তারপর কোথায় কি এসএসসি দেখলাম, ব্যাপাম দেখলাম, তারপর এখন নতুন এক দুর্নীতির কথা সামনে আসছে, তা হলো সর্বভারতীয় মেডিকেল এন্ট্রান্স পরীক্ষা, এনইইটি বা নিট পরীক্ষা। সেই নিট পরীক্ষায় বিস্তর অসঙ্গতি রয়েছে, বিস্তর অনিয়মের অভিযোগ উঠছে, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠছে, একই সঙ্গে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠছে। যে নিটে ফুল মার্ক 720 ফুল মার্কস পাওয়ার সংখ্যা, পরীক্ষার্থীদের সংখ্যা ২০২১ থেকে ২০২৩-এর মধ্যে ছিল ১ থেকে ২ জন, ১ লাফে ২০২৪-এ সেই সংখ্যাই কোথাও দাঁড়িয়ে গেল ৬৭-তে, অর্থাৎ ৬৭ জন ফুল মার্কস পেয়েছে। কিভাবে? এখান থেকেই তো শুরু, এখান থেকেই তো ধোঁয়া শুরু। তারপর সেই ধোঁয়ার খোঁজে, আগুনের খোঁজে বিরোধীরা। যদিও ধর্মেন্দ্র প্রধান বলছেন কোনো রকম দুর্নীতি হয়নি। ঠিক কি হয়েছে নিট নিয়ে, সুপ্রিম কোর্ট কি বলল, সিবিআই এর তদন্ত আদৌ হবে কি হবে না, দেখুন প্রতিবেদন। নিট নিয়ে তোলপাড় রাজনীতি, প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ, ১৫৬৩ পরীক্ষার্থীকে গ্রেস মার্ক কেন? সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় প্রশ্ন ফাঁস থেকে বাড়তি নম্বর সহ একাধিক অনিয়মের অভিযোগ। মামলা গড়ায় সুপ্রিম কোর্টে, কেন্দ্রের কাছে জবাব তলব করে শীর্ষ আদালত। কেন্দ্র হলফনামা দিয়ে জানায়, গ্রেস মার্ক বাতিল ১৫৬৩ পরীক্ষার্থীর। ওই ১৫৬৩ জনকে ফের পরীক্ষা দেওয়ার সুযোগ। ২৩ জুন পরীক্ষা, ২০ জুন ফল প্রকাশ। গ্রেস মার্ক বাতিল হওয়ায় প্রথম স্থানে থাকা পরীক্ষার্থীর সংখ্যা কমে ৬১। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়ে নিরপেক্ষ তদন্তের দাবি করেছে কংগ্রেস। ন্যাশনাল টেস্টিং এজেন্সির ডিজির অপসারণের দাবিও করেছে তারা। पर कांग्रेस पार्टी ये आशा करती है कि इस पूरे मामले में एक सुप्रीम कोर्ट मॉनिटर्ड इन्वेस्टिगेशन हो। शिक्षा मंत्री ने जो बयान दिया है उसको मैंने देखा है। मैं तो उनसे यही पूछना चाहूँगा कि किस जांच के आधार पर आज उन्होंने एनटीए को क्लीन चिट दे दी। প্রশ্ন ফাঁস হয়নি, পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে রাজনীতি করছে কংগ্রেস, পাল্টা দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের। ये जो एक वातावरण बनाई जा रही है कि बहुत बड़ा एनामोली हुई है, स्पेसिफिक घटना जो आए हैं उसको सरकार गंभीरता से लिया है। एकेडमिशियंस की कमेटी बनी है, उन्होंने कुछ रिकमेंडेशन किया है। এরপরও একাধিক ইস্যুকে হাতিয়ার করে প্রশ্ন তুলছে বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, পরীক্ষা কেন্দ্র কোচিং সেন্টারের যোগসাজশ তৈরি হয়েছে, পয়সা দিয়ে প্রশ্নপত্র কেনার চক্র চলছে। ওড়িশা, মধ্যপ্রদেশের বহু পরীক্ষার্থী কেন গুজরাতের গোধরার একটি নির্দিষ্ট কেন্দ্র থেকে পরীক্ষা দিয়েছেন? দ্বাদশ শ্রেণীতে পদার্থবিদ্যা, রসায়ন ও জীববিদ্যায় অনুত্তীর্ণ হয়েও কিভাবে নিটে প্রথম হওয়া সম্ভব? দেশের বৃহত্তম পরীক্ষা কেলেঙ্কারি নরেন্দ্র মোদীর জমানায় হাজার হাজার কোটি টাকার দুর্নীতি আছে বলে শোনা যাচ্ছে। সেটা তদন্ত করতে হবে, প্রভাবশালীদের গ্রেফতার করতে হবে, পিছনে বড় মাথা কারা, বড় মাথা খুঁজে বার করতে হবে। এনটিএ তৈরি করেছে সুপ্রিম কোর্ট তাদের নির্দেশে, এবং যা বিষয়টি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া সেটি স্বশাসিত সংস্থা তারা নেবে। সরকারের যদি ভবিষ্যতে হস্তক্ষেপের প্রয়োজন থাকে তাহলে সরকার সেটা করবে। একটি বিষয় আমি আপনাকে আশ্বস্ত করতে পারি, ধর্মেন্দ্র প্রধানের বান্ধবীর খাটের তলায় ৫০ কোটি নেই। শুক্রবার কেন্দ্র ও ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে সিবিআই তদন্ত নিয়ে নোটিশ সুপ্রিম কোর্টের। এবার দেখার পালা নিট অনিয়মের মামলার জল ঠিক কত দূর গড়ায়। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।
প্রশ্ন উঠছে সামনে এই মুহূর্তে, তিনটি প্রশ্ন রয়েছে। প্রথম, সর্বভারতীয় মেডিকেল এন্ট্রান্সের পরীক্ষা, সেখানেও অনিয়ম। দ্বিতীয় প্রশ্ন, রেজাল্ট আউটের দিন কেন এগিয়ে আনা হলো সর্বভারতীয় স্তরের একটি মেডিকেল পরীক্ষার রেজাল্ট আউটের দিন এগিয়ে কেন, যেদিন ভোটের ফলাফল বেরোলো 4 জুন, সেদিন কেন এগিয়ে আনা হলো? এবং তৃতীয়, একসঙ্গে 67 জন প্রথম হচ্ছে, তাও আবার ডাক্তারি প্রবেশিকার মতো পরীক্ষায়, আর সেখানেও আবার গ্রেস নম্বর দেওয়া হবে। নিট নিয়ে এখন তোলপাড় রাজনীতি, প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ উঠছে। একসঙ্গে 67 জন কিভাবে ফুল মার্কস পেয়েছে তাই নিয়ে র্যাঙ্কিং এ বিতর্ক। 1563 পরীক্ষার্থীকে গ্রেস মার্ক কেন দেওয়া হলো তাই নিয়েও পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্ন উঠছে। আজ এই নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে যারা রয়েছেন স্টুডিওতে, আসুন তাদের সঙ্গে একবার পরিচয় করে নিই। আমাদের সঙ্গে রয়েছেন মৃত্যুঞ্জয় পাল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, জ্যোতি চট্টোপাধ্যায় রয়েছেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, রয়েছেন সৈকত গিরি সিপিআই এর পক্ষ থেকে, এবং চন্দন ঘোষ চৌধুরী রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে। আমি চন্দনদাকে দিয়ে শুরু করব। চন্দনদা, সর্বভারতীয় মেডিকেল এন্ট্রান্স পরীক্ষা, তাতে 67 জন প্রথম হলো। দেখো, এই যে নিটের যে ঘটনাটা না, এই এলিজিবিলিটি অ্যান্ড এন্ট্রান্স টেস্ট, এটা খুব মানে আই মিন টু সে, ঠিক এই মুহূর্তে তুমি যে আলোচনাটা করছো আনার্থ হয়েছে এই র্যাকেটটা কিন্তু দীর্ঘদিন ধরে চলছে। যারা ফিল্ড ইন্ডেক্সে যাদের কাছে এই রিপোর্টসগুলো আছে তারা জানে, কিন্তু যে মাত্রা ছাড়িয়ে গেল, সেই মাত্রা ছাড়িয়ে যাওয়াতে আজকে প্রকট হয়ে গেল, ঠিক যেমন ব্যাপম হয়েছিল, ঠিক যেমন বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার দুর্নীতি ইভেন রাজ্যের ক্ষেত্রেও হয় বা হচ্ছে। একটা জিনিস তোমাকে পরিষ্কারভাবে বলতে পারি যে 563 জনের গ্রেস মার্ককে ডিসগ্রেস করা হলো। আচ্ছা, এটা কিন্তু মূল কারণ নয়। মূল কারণটা হচ্ছে, অনেকেই যেটা দেখছেন না সেটা হচ্ছে, এই 67 জন প্রথম হলেন কিন্তু তাদের মার্কস 720-র মধ্যে 719। ইনফ্যাক্ট এটা বুঝতে হবে, 719 মার্কিংটাই আসে না, বিকজ এভরি পজিটিভ মার্ক যেখানে তোমার প্লাস করবে 4, নেগেটিভ মার্ক ওখানে গ্রেস করবে 1। তার মানে একজন যদি ভুল উত্তর দেয় সে তো 16-র ওপরে যেতেই পারছে না। ইনফ্যাক্ট তাতে প্রমাণ করে দিয়েছে 67 জন কিভাবে সেকেন্ড হলো বা ফার্স্ট হলো। ইনফ্যাক্ট তুমি যদি রোটাকে দেখো, 563 জন এই গ্রেসটা যাদের দেওয়া হয়েছে, অন রেকর্ড এটাও দেখা যাচ্ছে যে তারা তার ঠিক আগের পরীক্ষাগুলো দিবেন ফেল। তুমি দেখো, মানে দ্বাদশ শ্রেণী আইএসসি কিংবা সিবিএসসি পরীক্ষাগুলো আমি কেন বলছি, শুধু দ্বাদশ শ্রেণী না, তার আগেও আই মিন টু সে ক্লাস 10 and ক্লাস 12 স্ট্যান্ডার্ড, এতে ফেল। এদের মার্কস ভেরি পোর এবং তারা ফার্স্ট হচ্ছে নিট। এবং আলটিমেটলি ঘটনা কি ঘটে দাঁড়ালো এর মধ্যে একটা ব্যাপক টাকার স্রোত, যেটা ব্যাপকভাবে আমরা এই কোশ্চেনটা তুলেছিলাম, টাকার স্রোত, এবং ইট উইল টিউন সাম থাউজেন্ডস অফ ক্রোর। সেখানে কোনো কিন্তু নেই। মেডিকেল এন্ট্রান্স নিয়ে যদি ছেলে খেলাটা করে, আজকে ভারতবর্ষের রাজনীতি বাদ দাও, মেডিকেল মানে ইটস আ লাইফ। ঠিক সেখানে ছিনিমিনি খেলা হচ্ছে। একটা সরকার কতটা রক্তাক্ত করতে পারে একটা নেশনকে, দ্যাট ইজ দ্য প্রুফ। ঠিক 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 ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলা হয়েছিল যখন এসএসসি দুর্নীতি সামনে আসে, যে পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে, শিক্ষা কর্মীদের ভবিষ্যৎ নিয়ে এরকম ছিনিমিনি খেলা সত্যি খারাপ। এবার আমার প্রশ্ন জ্যোতি চট্টোপাধ্যায়ের কাছে, মেডিকেল প্র্যাকটিশনার্স কিংবা যারা ভবিষ্যতে গিয়ে ডাক্তার হবেন, তাদের নিয়ে এরকম ছিনিমিনি খেলা, এটাও কি শ্রেয়, এটাও কি সভ্য? কোন সভ্য দেশে আমরা মানব? ধর্মেন্দ্র প্রধান বলছেন প্রশ্নপত্র ফাঁসই হয়নি, বিস্তর অ্যারেস্ট রয়েছে, বিহার থেকে শুরু করে গোধরা, গুজরাট, প্রশ্নপত্র ফাঁস করার জন্য গ্রেফতার হয়েছে। কোনটা ঠিক, কোনটা ভুল? হ্যাঁ, দেখুন, বিষয়টা হচ্ছে এখনো তদন্তাধীন ঘটনা, তদন্তাধীন তো এসএসসি অ্যাবসলিউটলি। এবং আপনার প্রাইম অফিসি এখানে এস্টাবলিশড হয়েছে যে পার্থ চ্যাটার্জির বান্ধবী বাড়ি থেকে 50 কোটি টাকা তো এখানেও এস্টাবলিশ হচ্ছে। বলে দিচ্ছি না না, আপনি যখন এই বিটিং অ্যাবাউট দ্য বুশ করবেন, তখন আমি প্রাইম অফিসি কিছু এস্টাবলিশমেন্ট ফ্যাক্টস বলে দিই। 13 জনকে বিহার থেকে অ্যারেস্ট হয়েছে, তার মধ্যে 4 জন স্টুডেন্ট রয়েছে, কাটিহার, পূর্ণিয়া, বৈশালী, গোপালগঞ্জ, পাটনা। শুধু তাই নয়, 35 জন বিফোর এক্সাম, 35 জনকে আনসার কি দিয়ে দেওয়া হয়েছিল, এটা পুলিশের রেকর্ড বলছে। এটা আপনি সংবাদ সূত্র বলছে না, পুলিশের রেকর্ড বলছে। শুধু তাই নয়, 13 জনকে অ্যারেস্ট করা হয়েছে, তাদের নাম সহ, তারা কোথাকার বাসিন্দা নাম সহ তাদের তালিকা পাওয়া যাচ্ছে। তাই নয়, গুজরাট এনইটি ইউজি চিটিং র্যাকেট বাস্ট করা হয়েছে, 1 মাস আগের খবর। পরশুরাম রায়, তিনি অ্যারেস্ট হয়েছেন, তুষার ভাট অ্যারেস্ট হয়েছে। একই সঙ্গে এই যে জলরাম স্কুল গোধরা, যে সেন্টারের কথা বারবার উঠে আসছে, অ্যারেস্ট হয়েছে। এগুলো কাদের রিপোর্ট? সরকারি তথ্য, সরকারি নথি বলছে। এবার যদি আপনি বলেন তদন্ত সাপেক্ষ, যেখানে আপনাদের ধর্মেন্দ্র প্রধান বলছেন যে না কোনো রকম সমস্যা নেই, তাহলে তো সমস্যা রয়েছে। যদি
এটাই তো আমি বলছি, আপনি এতক্ষণ ধরে বলে গেলেন, বলার কোনো দরকার ছিল না, আমি সেই পয়েন্টে আসছিলাম যে বিজেপি আপনার কোনো যে আপনি যে যতগুলো নাম বললেন যারা অ্যারেস্ট হয়েছে তাদের পক্ষে প্রেস স্টেটমেন্ট দেয়নি যে এদের পক্ষে বিজেপি রয়েছে বা এরা দুর্নীতি করেনি বা এরা হচ্ছে দুর্নীতির সঙ্গে যুক্ত নয়, এরকম কোনো স্টেটমেন্ট দেয়নি। যেটা এই রাজ্যে আপনি দেখতে পাবেন, পার্থ চট্টোপাধ্যায় যখন গ্রেপ্তার হয়েছিল চন্দ্রিমা ভার্সাস প্রেস কনফারেন্স করে বলছে যদি কোনো কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। সুতরাং এই যে দুর্নীতি, যে মানে একটা দুর্নীতি হলো কি হয়নি যখন তদন্ত হচ্ছে এবং সেটাকে প্রভাবিত করার জন্য একের পর এক স্টেপ নেওয়া হয় রাজ্য সরকারের পক্ষ থেকে, এখানে কিন্তু সেরকম কোনো স্টেপ নেওয়া হয়নি। যেহেতু বিষয়টা সুপ্রিম কোর্ট দেখছে, সুপ্রিম কোর্টের আদেশ মতো যতগুলো ডাইরেকশন আসবে সরকার তার জন্য মানে তার ইমপ্লিমেন্টেশন করার জন্য বদ্ধপরিকর। এর বাইরে আর কি বলার রয়েছে? সরকার বদ্ধপরিকর, স্টেপ নেওয়া হবে, এই সমস্ত কথা তো এসএসসির সময় আমরা তৃণমূল কংগ্রেসের মুখেও শুনছিলাম। একদমই না, ভুল বললেন একদম। এই যে পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, এদের হয়ে ডিফেন্ড করা হয়েছে প্রেস কনফারেন্স করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এইটা তো বেসিক ডিফারেন্স। এই বেসিক ডিফারেন্স যে তৃণমূল কংগ্রেস এসএসসির সময় ডিফেন্ড করেছিল, ধর্মেন্দ্র প্রধান এখানে সরাসরি বলছে কোনো রকম দুর্নীতি হয়নি, কিন্তু বিজেপির বক্তব্য তারা অ্যাটলিস্ট ডিফেন্ড করছে না। আপনি এটা হাফ মানে গ্লাসের হাফ ফুল আপনি এটা দেখালেন। আমি অর্ধ সত্য বলছি। হ্যাঁ, অর্ধ সত্য এই যে কারণে বলুন না, আমি বলছি তো সেটাই বলছি যে আপনি এটা বলার দরকার ছিল যে ধর্মেন্দ্র প্রধান এটাও বলেছে যে তদন্ত হচ্ছে, তদন্ত যেটা ডাইরেকশন আসবে সেটা আমরা ইমপ্লিমেন্টেশন করব। ধর্মেন্দ্র প্রধান খুব স্পষ্টভাবে বলেছেন, সেই বাইটও আমরা আপনাদের শুনিয়েছি যে প্রশ্নপত্র ফাঁস হয়নি, প্রশ্নপত্র ফাঁস হয়নি, কিন্তু আমরা দেখছি 35 জনকে নাকি আনসার কি দিয়ে দেওয়া হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে 13 জনকে বিহারে অ্যারেস্ট করা হচ্ছে। যাক, জ্যোতি, পরে আসবো। তৃণমূল কংগ্রেস, এসএসসি নিয়ে আপনারা রাজ্যে এখন আপনারা হল্লা তুলছেন, কেন্দ্রে কেন নিট দুর্নীতি হচ্ছে? যদি আপনাদের নৈতিকতাকে প্রশ্ন করছে যে দুর্নীতিবাজরা কি আর অপর দুর্নীতিবাজদের নিয়ে প্রশ্ন করতে পারে? প্রথম কথা হলো, যদি প্রশ্ন করতেই পারেন সেটা নিয়ে কোনো ব্যাপার নেই। ওর জানা উচিত যে পার্থ চ্যাটার্জিকে আমরা 6 দিনের মাথায় দল থেকে সমস্ত পদ থেকে এবং সরকারের সমস্ত পদ থেকে, দলের সমস্ত পদ থেকে বহিষ্কার করেছে। যাই হোক, যারা অ্যারেস্ট আছে তাদের বিচার প্রক্রিয়া চলছে। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কোনো পুলিশ বা মানে প্রশাসনিকভাবে আমরা তদন্ত করছি না, তদন্তের ভার দেওয়া আছে সিবিআই এর কাছে। আবার ইডি তার সাথে যোগ হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। তাহলে সিবিআই, ইডি, কেন্দ্রীয় এজেন্সি, তারা যদি ভারতীয় জনতা পার্টি যদি চায়, আমরা তো বলছি যে ফাইনাল চার্জশিট দিক, ট্রায়াল। ওই দিন প্রেস কনফারেন্সের ব্যাপারটা তো বলে দাও, প্লিজ বলতে দাও, তোমার বেলা তো বললে তুমি। ফাইনাল চার্জশিট দিয়ে তদন্ত, ট্রায়াল শুরু করা হোক, দোষীদের শাস্তি দেওয়া হোক। দেখো, এখন নিট নিয়ে আলোচনা হচ্ছে। নিট নিয়ে মানে যে তুমি বলছিলে যে মানে আমি তোমায় বলি যে ভবিষ্যতে যারা ডাক্তার হবে, আমার বাড়ির লোক, তোমার বাড়ির লোক, ইভেন জ্যোতি যে যার হয়ে ডিফেন্ড করছে, জ্যোতি অসুস্থ হলে বা জ্যোতির বাড়ির লোকও যদি অসুস্থ হয়, ভবিষ্যতে আগামী দিনে এই ডাক্তারগুলো দেখবে যারা পাস করছে। এবার 1563 জনের গ্রেস মার্কটাকে বাদ করা হচ্ছে। এখন এনটিএ বলছে যে এই 1563 জন সুপ্রিম কোর্টে বলার পরে যেহেতু হলফনামা দিতে হবে, সবকিছু সামনে চলে এসছে। কিন্তু কথা হলো 1563 জন কেন? 23 লক্ষ মানুষ, 23 লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে। এই 23 লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিলে সবাই জানে, যারা একটু এই বিষয়ে খবর রাখে তারা সবাই জানে যে 4টে সাবজেক্টে পরীক্ষা হয়, 50 নম্বর করে কোশ্চেন থাকে এবং 45টা কোশ্চেনকে অ্যাটেম্প করতে হয়। একটা কোশ্চেনের মার্ক হলো 4, তাহলে 180টা কোশ্চেন, 720 হাইয়েস্ট নাম্বার। 67 জন ইলমাস 720 পাচ্ছে নিটের মতো এক্সামে, আজ অব্দি হয়নি। গত বছর যদি তুমি দেখো 2 জন হাইয়েস্ট পেয়েছিল, তারাও 720 পায়নি। এটা একজনও 720 কেউ পায়নি। লাস্ট 5 বছর 10 বছরের নিট স্টার্ট হয়েছে 2013-তে, আর এনটিএ অ্যাপ্লিকেবল হয়েছে 2019 থেকে। তুমি 1 বছরেরও এক্সাম রিপোর্ট নিয়ে আসো যে 720 আউট অফ 720 কোন স্টুডেন্টটা পেয়েছে। যখন মৃত্যুঞ্জয় এই প্রসঙ্গটা তুললই, আমরা একবার চট করে দেখে নেব নিটে উত্তীর্ণ কিংবা নিটে ফার্স্ট র্যাঙ্ক হোল্ডারদের একটা পরিসংখ্যান দেখে নেব। গত 4-5 বছরে নিটে কজন ফার্স্ট র্যাঙ্ক হোল্ডার হয়েছেন, টপার কাউন্টটা একবার দেখব। যদি আমরা দেখি, আমি একবার বলে দিই, যদি টপার কাউন্টটা আমি দেখি, দেখুন 2021 সালে 1 জন, 2022 সালে 3 জন, 2023-এ 2 জন, 2024-এ হঠাৎ করে 67 জন। এখানেই তো প্রশ্ন, 1 জন, 3 জন, 2 জন, সেখান থেকে 2024 সালে হঠাৎ করে এই টপার কাউন্ট বেড়ে গেল 67 জনে।
সৈকত, আমি সৈকত বলার সময় একটা লাইন শুধু বলছি, আমি ইলমাস ও যে এই যে জ্যোতি বলছে যে ভারতীয় জনতা পার্টি কাউকে ডিফেন্ড করছে না, গোধরাতে যে 3 জন অ্যারেস্ট হয়েছিল যে র্যাকেট চালানোর জন্য, তাদের 10 লাখ টাকা করে নিচ্ছিল কোশ্চেনে হেল্প করার জন্য, একদম। তার মধ্যে একজন বিজেপি লিডার। এইটা আগে জ্যোতি জেনে পরশুরাম রায় অ্যারেস্ট হয়েছিলেন, তুষার ভাট অ্যারেস্ট হয়েছিলেন, আরিফ ভোরা অ্যারেস্ট সরাসরি জড়িত। আবার ডিফেন্ড করার কি আছে? তুমি ডিফেন্ডটা করবে কি? বিজেপি যে এক্সপোজ হয়ে গেছে আবার ডিফেন্ড কি করবে? ডিফেন্ড করার কোনো জায়গা নেই, এটা পুরোপুরি। মানছো তার সঙ্গে বিজেপি যোগসাযোগ ছিল কি? সে বিজেপি আরে বিজেপি সরাসরি করতো, এটা তো মানছো। সরাসরি করতো। টাইমস অফ ইন্ডিয়া খোলো, 10th মে রিপোর্ট দেখো। টাইমস অফ ইন্ডিয়া 10th মে রিপোর্ট দেখো। বাবা শুনুন না, এরকম ভাবে তো কথা বললে হবে না। আচ্ছা, বেশ, 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 কিছুদিন আগে ডাকাতি করতে গিয়ে 3 দিন আগে ডাকাতি করতে গিয়ে সন্দেশখালীর এই বেড়মজুরি এলাকায়, ঠিক আছে, ওখানে ডাকাতি করতে গিয়ে একজন ধরা পড়লো যে তৃণমূল কংগ্রেসের। আবার তৃণমূল শুনতে হবে। কংগ্রেসের 6 টাকা। আমি এই প্লজিবল ডিনায়াবিলিটি যদি প্লজিবল ডিনায়াবিলিটি বলে একে, প্লজিবল ডিনায়াবিলিটি, এই প্লজিবল ডিনায়াবিলিটি আমাদের পড়শি এক রাষ্ট্র করে, বারবার করে। ভারতের মাটিতে কিছু হওয়ার পরেই তারা প্লজিবল ডিনায়াবিলিটি দেখায়, কিন্তু ভারতীয় জনতা পার্টিও বারবার করে। কখন করেছে? 2014 ইলেকশনে সোফিয়ান জেলার জম্মু কাশ্মীরের একজন ক্যান্ডিডেট ছিলেন, তারিক আহমেদ, যদি আমি খুব ভুল না হই। সেই ক্যান্ডিডেট যখন তার ঠিক 2-3 বছর পর তার সঙ্গে লস্করে তো এবার ডাইরেক্ট লিঙ্কস পাওয়া গেল, তখন বিজেপি বললো আমরা তো 4 বছর আগেই তাকে 2020 সালে যখন পাওয়া গেল, তখন বিজেপি বললো আমরা তো তাকে ডিসওন করে দিয়েছি, সে পার্টি করতেই পারে, সে কি করছে আমরা জানি না। এখানেও যখন বিজেপির এক কর্মীকে ধরা হচ্ছে, তোমরা বলছো যে পার্টি করতেই পারে আমরা জানি না। এখানে সৈকতের কাছে প্রশ্ন, সৈকত এই প্লজিবল ডিনায়াবিলিটি আম জনতা মেনে নেবে? না, দেখুন, মানুষ মেনে নেয় না বলেই তো এরকম একটা নির্বাচনে যেখানে মোদি বিরোধী একটা ম্যান্ডেট গোটা দেশের মানুষ দিল। দেখুন, এটা তো রেজাল্ট বেরোনোর পরে ভোটের রেজাল্টের সঙ্গে বা ফলাফলে তার তো কোনো প্রভাব পড়েনি নিটের এই দুর্নীতি। কিন্তু যেটা বিষয় একটা পরিষ্কার, যে গোটা দেশ এবং রাজ্য জুড়ে রাজনৈতিক নেতৃত্ব যারা শাসক দলের প্রতিনিধিত্ব করছেন, সে রাজ্যের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস হতে পারে, দেশের ক্ষেত্রে বিজেপি হতে পারে। দেখলাম যে WBCS এর মতন পরীক্ষায় 0 পেয়েও, একটা পেপারে 0 পেয়ে তিনি এখন রাজগঞ্জের বিডিও হয়ে বসে রয়েছেন, প্রশান্ত বর্মন। এবং সেখানে জ্যোতিপ্রিয় মল্লিকের ভাই তখন পিএসসির কমিশনের মেম্বার ছিলেন। ঠিক একইভাবে দেখা যাচ্ছে নিটের দুর্নীতির ক্ষেত্রে একের পর এক বিজেপির নেতা তারা প্রশ্ন ফাঁস থেকে শুরু করে, ইন্টারভিউ থেকে শুরু করে, এমনকি যে কথাটা চন্দনদা বললেন, কোটি কোটি টাকার খেলা হয়েছে। আপনি এই রাজ্যের এসএসসি দুর্নীতি, এই নিটের দুর্নীতি বা আপনার ব্যাপন দুর্নীতি, এই 3টে দুর্নীতি মোটামুটি একই চরিত্র বর্তমান। তার মানে বোঝা যাচ্ছে রাজনৈতিক নেতারা রাজনীতির পাশাপাশি দুর্নীতি চুরিতে হাত পাকিয়ে ফেলেছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো যে এমন একটা জায়গায় চুরি দুর্নীতি তৈরি হচ্ছে, নেতারা বা রাজনৈতিক দলের শাসক দলের প্রতিনিধিরা যারা এমন জায়গায় দুর্নীতিটাকে প্রবেশ করাচ্ছেন, যেখানে আপনার আমার সাধারণ মানুষের শিক্ষা, চেতনা এবং জীবন যন্ত্রণা আরো দুর্ভোগ বাড়ছে। তার কারণ মেডিকেলের পরীক্ষায় দুর্নীতি মানে আমার দেশের সাধারণ মানুষের, নাগরিকের বেঁচে থাকা, মৃত্যু, জীবন মরণের মাঝখানে যে ডাক্তারদের কাছে আমরা তাকিয়ে থাকি, তাদের হাতকে পঙ্গু করে দেওয়া। ঠিক যেমন ওয়া কখ শেখার রাজ্যের যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মগজ মনন, তাকে ধ্বংস করবার কাজ তৃণমূল কংগ্রেস করেছে। আমি খুশি হতাম যদি তৃণমূল কংগ্রেস প্রশান্ত বর্মনকে ডিফেন্ড না করে আজকে নিটের এই দুর্নীতির বিরুদ্ধে গলা ফাটাতো। কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্যি, পরেশ অধিকারীকে তৃণমূল দল থেকে তাড়াতে পারেনি। প্রশান্ত বর্মনের বিরুদ্ধে এখন অবধি কোনো ব্যবস্থা নিতে পারেন। ঠিক যেভাবে ধর্মেন্দ্র প্রধানের হয়ে আজকে জ্যোতিবাবুরা যেভাবে ডিফেন্ড করছেন, এটা গোটা দেশের কাছে নির্লজ্জের উদাহরণ। এবং আমি বলছি, দেশের মানুষ দেখছে, এমনটা নয় দেখছে না। ইউপি বা যে মহারাষ্ট্রে এরা ভেবেছিল যে একের পর এক মাস্টার স্ট্রোক দিয়ে সবটা ভুলিয়ে দেওয়া যায়, উল্টে থাপ্পড় হয়েছে। আমি আপনাদের কথা দিতে পারি, মেধাবী ছাত্রছাত্রীরা, ইয়াং জেনারেশন, তারা কিন্তু বিজেপির বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে। এখানে ধর্মেন্দ্র প্রধানের একটি বক্তব্য কংগ্রেসের মুখপাত্র চন্দনদা, আপনাকে আপনার রিঅ্যাকশন না নিলে একেবারেই খুবই ভুল হবে। ধর্মেন্দ্র প্রধান বলছেন কোন রকম দুর্নীতি হয়নি, কংগ্রেস যুব সমাজ, পড়ুয়াদের ভবিষ্যৎ, এই সব নিয়ে নোংরা রাজনীতি করছে। তাই একেবারে পরিষ্কার একটা কথা বলি তোমাকে, এখানে আমরা শিক্ষা নিয়ে আলোচনা করছি, নিত্য এলিজিবিলিটি অ্যান্ড এন্ট্রান্স, কিন্তু সেটা মেডিকেল। আর যখন তুমি মেডিকেল, তখন তুমি দেখবে এর মধ্যে ডুয়াল ক্যারেক্টার আছে। একটা হচ্ছে শিক্ষাক্ষেত্র, আর একটা স্বাস্থ্যক্ষেত্র। মানে আমি যাকে তৈরি করছি সে যাচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে, তার সার্ভিসটা হবে স্বাস্থ্যকেন্দ্রিক। একটা ঘটনার মধ্যে কিভাবে একটা জাতির মেরুদণ্ডকে ধ্বংস করা হচ্ছে। আর আমরা বারবার এই প্রসঙ্গটা তুলছি এই কারণে যে 1563 জন, এরা কারা? ধর্মেন্দ্র প্রধান এই উত্তরটা দিন, এরা কারা? আমি আবারও বলি,
720 শুধু না, 718, 719 রেজাল্ট আছে, যেটা হতে পারে না বাই ক্যালকুলেটিভ মেথড। সব থেকে বড় প্রশ্ন, উনি যে প্রশ্নটা এখানে আমরা প্রাথমিকভাবে উনি স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে গ্রেস মার্কটাকে উইথড্র, তার মানে গ্রেস মার্ক দেওয়া হয়েছিল, কি কারণে দেওয়া হয়েছিল, কেন দেওয়া হয়েছিল, মেডিকেল এন্ট্রান্সে গ্রেস মার্ক, এটা বুঝতে হবে। ধর্মেন্দ্র প্রধান যেভাবেই বলুন, এনডিএ গভর্নমেন্টটাই এনটিআর চক্রান্তের মধ্যে ডুবে আছে, এবং এটা একদিনের ঘটনা। বেশ, এখানে যদি একটা বিষয় তোমাকেও মানতে হবে, আমি জানি না তুমি মানছো কিনা, কেন্দ্র কিংবা ন্যাশনাল টেস্টিং এজেন্সি দেওয়ালে পিঠ থেকে গেছে, মানবে তো? না না, আমি বলছি যে চন্দন না হলে হলফনামা দিয়ে কেন বলতে হতো? না না, বলছি চন্দন দা একটা খুব সিরিয়াস অ্যালিগেশন দিল যে এই যে আপনার কি বলে এটাকে, নিটের যে 1563 জন ক্যান্ডিডেটের, কিন্তু 1563 জনের তো সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল, সুপ্রিম কোর্ট তো যে কাউন্সিলিং প্রসেস সেটাকে তো স্টে দেয়নি। তাহলে যদি ইফ দেয়ার ওয়াজ এনি কাইন্ড অফ ডিসক্রিপেন্সিস, তাহলে তো আপনার কাউন্সিলিং প্রসেসের পরে স্টে অর্ডার থাকতো। তাহলে এখানে বসে আমি যে চিৎকারটা করতে পারছি সেটা আমি সুপ্রিম কোর্টে যাই আর্গুমেন্ট কেন করতে পারছি না? আমি একটু ফ্যাক্টস গুলো ক্লিয়ার করে দিই। সুপ্রিম কোর্ট একবারও বলেনি নিট প্রবেশিকা পরীক্ষা বাতিল হবে। সুপ্রিম কোর্ট উল্টে বলেছে হলফনামা দাও, জবাব দাও। উল্টে বলেছে 6 তারিখ যেমন কাউন্সিলিং এর ডেট, সেরকমই কাউন্সিলিং হবে। নিশ্চয়ই ঠিক। একই সঙ্গে তোমাকে এটাও জানিয়ে রাখি, কেন্দ্রের তরফ থেকে কিন্তু, নিটের তরফ থেকে কিন্তু আবেদন করা হয়েছিল যে বিভিন্ন কোর্টে যে পিআইএল হচ্ছে সেগুলোকে এক জায়গায় আনার কথা। তা নিয়েও এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের কোনো রুলিং নেই। উল্টে আজকে সুপ্রিম কোর্ট কেন্দ্র এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সির কাছে নোটিশ পাঠিয়েছে সিবিআই তদন্তের। যদি তোমার কথাটাই ঠিক হতো যে দুর্নীতি হয়নি, তাহলে সিবিআই তদন্তের নোটিশ কেন পাঠানো? না না, মানে তদন্ত হলেই কি দুর্নীতি হয়েছে এটাকে প্রমাণ হয়ে যায়? দুর্নীতি হলেই তো তদন্ত হবে। অদ্ভুত অদ্ভুত যুক্তি। আরে কি টাইম তুমি বলছো যে এবার সিবিআই তদন্ত হচ্ছে কিসের জন্য? টাইম লসের কারণে যে গ্রিভেন্স রিড্রেসাল কমিটির কাছে যখন যায় ম্যাটারটা, এবং সেটা হচ্ছে বেসড অন দ্য দিশা পাঞ্চাল ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া এন্ড আদার্স, এই আপনার এই জাজমেন্টের উপরে বেস করে এটা সিদ্ধান্ত নেওয়া হয়। এটা তো সুপ্রিম কোর্টে স্বীকার করেছে। এবং মানে এনটিএ যেটা যতগুলো আপনার এখানে আমরা একটা ভ্যালিড পয়েন্ট বলো না, একটা ভ্যালিড উত্তর দাও যে গ্রেস মার্ক 1563 পরীক্ষার্থীকে তোমরা গ্রেস মার্ক দিচ্ছ কোথায়? সর্বভারতীয় মেডিকেল এন্ট্রান্স পরীক্ষায় গ্রেস মার্কিং হবে? আরে এটা পুলিশের রিক্রুটমেন্ট নয়, সিভিক ভলান্টিয়ারের রিক্রুটমেন্ট নয়, এটা ডাক্তারদের রিক্রুটমেন্ট, ভবিষ্যৎ ডাক্তারদের রিক্রুটমেন্ট। গ্রেস মার্ক দিয়ে তারা পাস করবে? আমি বলছি যে কোন ক্যালকুলেটরটা কি মিডিয়া কি দেখা গেল? যে মুহূর্তে কেন্দ্র হলফনামা দিয়ে জানালো যে এই গ্রেস মার্ক বাতিল করা হবে, তখনই আমরা দেখলাম 67 থেকে টপারের সংখ্যা কমে দাঁড়ালো 61, অর্থাৎ 6 জন। এটা তো মানবে যে 6 জন সেই গ্রেস মার্ক পরে পেয়ে টপার হয়েছিল। আমি তো বলছি যে আপনি এইখানে যে মিডিয়া ট্রায়াল যেটা করছেন, এই মিডিয়া ট্রায়ালটা না করে সুপ্রিম কোর্টে এসএসসির সময় মিডিয়া ট্রায়াল নয়, নিটের সময় মিডিয়া ট্রায়াল। হোয়াট আ বিউটিফুল ন্যারেটিভ জ্যোতি। না না, এটা করা হচ্ছে তো, এখানে মিডিয়া ট্রায়াল করা হচ্ছে। এসএসসির সময় যেটা করেছিলাম তাহলে আমি আপনাকে এটা জানিয়ে দিই যে সুপ্রিম কোর্টে যে আর্গুমেন্ট গুলো হয়েছিল সেই আর্গুমেন্ট গুলো কি হয়েছিল, এবং সেখানে জাজদের যে অবজারভেশন গুলো ছিল সেই অবজারভেশন গুলো কি ছিল। এই যে যদি এখনো কোনো ভার্ডিক্ট নেই, এখনো ভার্ডিক্ট নেই, এখনো পর্যন্ত ভার্ডিক্ট নেই, আমি বলছি তো। লাস্ট আরে আমি বলছি তো ভার্ডিক্ট নেই। আজকে যে অবজারভেশন আমরা পেয়েছি জ্যোতি, তা হলো যে বেঞ্চ, সুপ্রিম কোর্টের বেঞ্চ বলেছে নোটিশ দেওয়া হয়েছে সিবিআই তদন্তের। তাহলে বলো আমাকে, যদি কোন রকম সমস্যাই না থাকতো, কস করে দিত মামলা সুপ্রিম কোর্ট সিবিআই এর কাছে পাঠালো। আমি আপনাকে বলছি সেটা হচ্ছে এনটিএ এর পক্ষ থেকে আপনার গ্রিভেন্স রিড্রেসাল কমিটি যেটা তৈরি হয়েছিল বেসড অন দ্য দিশা পাঞ্চাল ভার্সেস ইউনিয়ন অফ আদার্স, মানে ইউনিয়ন অফ ইন্ডিয়ান আদার্স, সেটাকে জাজমেন্ট হিসেবে আপনার মানে প্রডিউস করা হয়। এবং সুপ্রিম কোর্টের একটা অবজারভেশন রয়েছে যে যে আপনার সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল, যে গ্রিভেন্স রিড্রেসাল কমিটির যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা সঠিক। এটা প্রাইমা ফেসি অবজারভেশন, আমি কিন্তু ডিটেলসে ঢুকছি না, জাজমেন্ট এখনো আসেনি। সুতরাং আমি টু আর্লি টু সে যে দুর্নীতি হয়েছে, কেন দেওয়া হয়েছে গ্রেস মার্ক, সেটা সুপ্রিম কোর্টের যখন জাজমেন্ট আসবে, ফাইনাল জাজমেন্ট আসবে, সেটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু অ্যাজ পার দ্য প্রাইমা ফেসি এস্টাবলিশড, সেখানে কিন্তু অবজারভেশন একাধিক। আমি মৃত্যুঞ্জয় যদি পরপর 3টে স্ক্যামকে রাখি, পরপর 2টো স্ক্যাম এবং একটা কোট আনকোট অনিয়মকে যদি রাখি, ফার্স্ট স্ক্যাম এসএসসি দুর্নীতি হয়েছে, ওএমআর শিট, হ্যান ত্যান একাধিক জিনিসপত্র রয়েছে, আমরা দেখেছি যে হ্যাঁ সেখানে দুর্নীতি হয়েছে, সেটা মোটামুটি বোঝা যাচ্ছে। ভ্যাপম যদি রাখি, সেই ভ্যাপমেই আবার দেখছি ব্ল্যাঙ্ক ওএমআর শিট থেকে শুরু করে কলিউশন বিটুইন পলিটিশিয়ান অ্যান্ড অ্যাসপিরেন্টস, দেখছি একটা দুর্নীতি হয়েছে। এবং এবার আসি নিটে, যেটা আমরা একেবারে সদ্য টাটকা খবর পাচ্ছি। সবে নিট 4 তারিখ রেজাল্ট বেরিয়েছে। তারপর আমরা যেটা দেখছি
67 জন টপ করছে, যেখানে গত বছর পর্যন্ত 2 জন টপ করেছিল, 1 জন 2 জন 3 জন হয় ম্যাক্সিমাম, সেখানে 67 জন টপ করছে। হঠাৎ করে টাইম কনস্ট্রেন্টের বক্তব্য রাখিয়ে দেখিয়ে গ্রেস নাম্বার দেওয়া হচ্ছে, সেই গ্রেস নাম্বার আবার তুলেও নেওয়া হচ্ছে। এমন নয় যে শুধু দেওয়া হচ্ছে, তুলে নেওয়া হচ্ছে। আবার একই সঙ্গে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন উঠছে, যেমন একটি অত্যন্ত গুরুতর প্রশ্ন যে ওড়িশা মধ্যপ্রদেশের বহু পরীক্ষার্থী কেন গুজরাটের গোধ্রার একটি নির্দিষ্ট কেন্দ্র থেকে পরীক্ষা দিয়েছেন, এবং সেই কেন্দ্রটি কোনটা? সেই কেন্দ্রটি হলো জলরাম স্কুল গোধরা, যার আবার একজন টিচার তুষার ভাটকে অ্যারেস্ট করা হয়েছে এই কলিউশনের সঙ্গে। প্রাইমা ফেসি তোমার কি মনে হয় যে এটা দুর্নীতি নয়? না না, আমরা তো সব সময় বলছি দুর্নীতি। আমরা কখন বললাম যে বলছে দুর্নীতি না তাকে তুমি এই প্রশ্নগুলো করো? আমি তো জানতে চাই যে বিজেপি কোন অ্যাঙ্গেলে বলছে যদি এটা দুর্নীতি হয়, ব্যাপক দুর্নীতি হয়, এটা দুর্নীতি নয় তারা বলছে, কোন জাদু বলে তারা বলছে? বিজেপি যা খুশি তাই বলতে পারে। বিজেপির বক্তব্য মানুষ মানছে না, সেটা তো এই নির্বাচনে প্রমাণ হয়ে গেছে। বিজেপির বক্তব্য নিয়ে তো আমরা কি শুনতে, বিজেপি যা খুশি বলুক। এবার বক্তব্য হলো যে তুমি একটু পিছনে যাও, মানে যখন এই বছর 3 লাখ এক্সট্রা পরীক্ষার্থী গত বছরের চেয়ে বেশি নিট দিয়েছে, তুমি এই বছর 4 বার এক্সটেনশন হয়েছে লাস্ট ডেট অফ সাবমিশন। কেন করা হলো? একবার হতে পারে, 4 বার করা হলো এই বছর। তুমি স্পেসিফিক্যালি বিহার থেকে অ্যারেস্ট হচ্ছে, স্পেসিফিক্যালি গুজরাট থেকে অ্যারেস্ট হচ্ছে, তাদের সাথে বিজেপির লিঙ্ক পাওয়া যাচ্ছে। প্রশ্নপত্র ফার্স্ট মানে ফাঁস হওয়া ছাড়া প্রশ্নপত্র যদি ফাঁস না হয়, তুমি এটা হতে পারে না 67 জন নিটের মতো সর্বভারতীয় পরীক্ষায় একসাথে প্রথম স্থান হচ্ছে, 719 করে মার্কস পাচ্ছে, এটা হতে পারে? কোন মানে এটা কোন জাদু বলে পাচ্ছে? এটা সম্ভব নয় ইলমাস, এটা আমরা সবাই জানি। বেশ, জ্যোতি এখানেই আমি মৃত্যুঞ্জয়ের সঙ্গে অ্যাড করব, গুজরাতের যে গোধরার যে সেন্টার থেকে অ্যারেস্ট হয়েছে জলরাম স্কুল গোধরা, তার টিচার তুষার ভাট অ্যারেস্টেড, পরশুরাম দে মেন অ্যাকিউজড ইন দিস র্যাকেট অ্যারেস্টেড। এগুলো কিন্তু পুলিশের খাতার রেকর্ড, এগুলো কিন্তু পুলিশের রেকর্ড, এগুলো কোনো সংবাদ সূত্রে পাওয়া কিংবা সূত্র মারফত পাওয়া খবর নয়, পুলিশের রেকর্ড। এখানে দেখা যাচ্ছে ইনভেস্টিগেশন রিভিলস transactions worth over 12 crores between students, parents and accused। কোন মর্মে টাকা নেওয়া হয়েছিল? প্রশ্নপত্র ফিল আপ করে দেবো, পাস করিয়ে দেব, এখানেই আমার 10 লাখ টাকা করে 10 লাখ টাকা রেড কার্ড করা হয়েছিল। এবং পুলিশ যখন তুষার ভাটকে অ্যারেস্ট করছে, তার গাড়িতে 7 লক্ষ টাকা অ্যাডভান্সের টাকা পাওয়া গেছে, 3 লক্ষ টাকা নাকি আবার পরে দেওয়া হবে, এইরকম একটা অবস্থায় করছে। তুমি এখনো বলবে জ্যোতি যে এখানে দুর্নীতি নেই? যদি দুর্নীতি নাই থাকতো তাহলে এরা অ্যারেস্ট হলো। ইলমাস এই ইলমাস এই নিটের রেজাল্ট যদি বলার আগে আমি দুটো লাইন বলি যে ইলমাস এই নিটের রেজাল্ট বেরিয়েছে 4 জুন, আর তুমি যেই অ্যারেস্টের কথা বলছো সেই অ্যারেস্ট হয়েছে 9th মে। দুটোর মধ্যে তফাৎ দেখো, তার মানে রেজাল্ট বেরোনোর আগেই, 1 মাস আগে, তার মানে রেজাল্ট বেরোনোর আগেই এটা প্রমাণিত যে প্রশ্নপত্র পাস হয়েছিল, এফআইআর করা হয়েছিল, ডিস্ট্রিক্ট স্কুল ইন্সপেক্টর, ডিস্ট্রিক্ট এডুকেশন ইন্সপেক্টর মুভ করে অ্যারেস্ট করে। এইটা তো অস্বীকার করতে পারি না। আজকে যদি এনটিএ অস্বীকার করে, এটা তো মিথ্যা কথা। আজকে ধর্মেন্দ্র প্রধান যদি অস্বীকার করে, এটা তো কোনো দুর্নীতি নেই না। কিন্তু এই যে 12 কোটি টাকার সন্ধান পুলিশ ইনভেস্টিগেশনে পাচ্ছে, 7 লাখ টাকা সিজ করা হচ্ছে, 10 লাখ টাকার রেড কার্ড, এগুলো কি তাহলে পয়েন্টার্স নয় দুর্নীতির দিকে, কিংবা কোনো একটা অসাধু চক্র যে চলছে তার দিকে পয়েন্টার্স নয়? জ্যোতি, ইলমাসদা দেখুন, আমি যে পয়েন্টটা এমফাসাইজ করার চেষ্টা করেছিলাম এতক্ষণ ধরে, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের কিছু অবজারভেশন এবং সুপ্রিম কোর্টের যেরকমভাবে আর্গুমেন্ট হয়েছে তারপরে ভিত্তি করে আপনি যে পয়েন্টটা রেজ করেছেন এখানে নেই। এই পয়েন্টে যেহেতু তদন্ত চলছে, একবারের জন্য কেউ কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্যের মতো প্রেস কনফারেন্স করে বলেন, আমি অবভিয়াসলি বলবো এই কথাটা, আমরা কিন্তু ডিফেন্ড করতে যাচ্ছি না, ডিফেন্ড করছি না। না না, যদি চন্দ্রিমা ভট্টাচার্য শুধু নয়, তো আমি একদম বিজেপির কি সম্পর্ক? আপনারা যেভাবে জড়িত আছেন বিজেপি কি শুরু করে জ্যোতিপ্রিয় মল্লিক, এরা সবাই দুর্নীতি করে চলে গেছে, তারা সবাই দুর্নীতি করে চলে গেছে, আমি সাপোর্ট করছি তোমায়, কিন্তু তুমি আমায় বলো এদের, এটা তো পুলিশ ইনভেস্টিগেশনের রিপোর্ট, বিজেপি কি করে? সেটা বিজেপির কি সম্পর্ক? হ্যাঁ, নিট এক্সাম চলাকালীন গুজরাট যেখানে তোমাদের সরকার, সেখানে তোমাদের পুলিশ তাদের ইনভেস্টিগেশনে বলছে র‍্যাকেট চলছে, সেখানে ন্যাশনাল টেস্টিং এজেন্সি তারাই গোটা পরীক্ষা করে, এবং যেখানে যখন কংগ্রেস বলছে যোগসাযোগ রয়েছে, তোমরা বলছে না ভুয়ো, বিজেপির কিছু করার নেই, সরি বস উই আর নট ইনভলভড, দেন হাউ ইজ ইট হ্যাপেনিং? তার মানে জাদু বলে না, আমি বলছি তার মানে হচ্ছে তদন্তটা মানে নিরপেক্ষভাবে চলছে। আপনি বলছেন গুজরাটের পুলিশ করছে, এবং শিক্ষামন্ত্রী মানতেই চাইছেন না, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রশ্নপত্র যে ফাঁস হয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মানতেই চাইছেন না।
না মানলে কে? কি হবে? কিন্তু 9 মেতে অ্যারেস্ট হয়ে গেছে কেন্দ্রীয় শিক্ষা এদিকে মন্ত্রী, বিহারে বিহার arrest থেকে হচ্ছে। arrest হয়েছে। আমি আপনাকে বলছি যে অ্যারেস্ট হলেই যে আপনার যে মানে ফ্যাক্টটা হয়েছে এটা কোথায় লেখা রয়েছে আপনার আমি আমি না না বেশ, বেশ, evidence বেশ, একটা কোনো বেশ, প্রমাণ আমরা এই নেই। প্রসঙ্গেই থাকবো, একটা ছোট্ট arrest বিরতি, করবে কেন? একটা ছোট্ট বিরতি, বিরতির পর ফিরছি। নিটে কি সত্যি দুর্নীতি হয়েছে, নাকি যেমন বিজেপি বলছে সব সহি है সব চঙ্গাসি? প্রথম প্রশ্ন, পরীক্ষা কেন্দ্র ও কোচিং সেন্টারের মধ্যে কি কোনো যোগসাজশ তৈরি হয়েছে? তারা বলছে হয়েছে। 2, পয়সা দিয়ে প্রশ্নপত্র কেনার চক্র কার্যকর হয়েছে। বিহারে অ্যারেস্ট অন্তত তাই বলছে। ওড়িশা, মধ্যপ্রদেশের বহু পরীক্ষার্থী কেন গুজরাতের গোধ্রার একটি বিশেষ পরীক্ষা কেন্দ্রে এসেই পরীক্ষা দিলেন, এটাও প্রশ্ন রয়েছে। এবং লাস্ট এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষাতে যারা পদার্থবিদ্যা, রসায়ন এবং জীববিদ্যায় অনুত্তীর্ণ ছিলেন তারা কিভাবে টপার লিস্টে নিজেদের জায়গা করলেন? জ্যোতি, অত্যন্ত ভ্যালিড 3টে প্রশ্ন, উত্তর চাইবো তোমার কাছে। বলছি যে ধরুন এরকম আমি প্রচুর এক্সাম্পল দেখাতে পারলাম, যদিও আমি ডিফেন্ড করছি না এদেরকে। যে ধরুন 12-এ খুব খারাপ রেজাল্ট করেছে কিন্তু পরবর্তীকালে আইএস আইপিএস হয়েছে, না হাসার কোনো কারণ নেই। এটা কি হয় নাকি? না না, হতেই পারে। না, এটা হয় কি হয় না? Chemist- তাহলে আপনার আমি বলছি কেমিস্ট্রিতে একটা কথা আছে, এক্সেপশন প্রুভস দ্য রুল, হতেই পারে। না না না, আপনি ইট ইজ নট দ্য এক্সেপশন, দেয়ার আর লট অফ এক্সাম্পলস আউট দেয়ার, ইট ইজ নট দ্য এক্সেপশন। আপনি কি বলতে চাইছেন? না প্রচুর আমি আপনাকে বলছি, আমি আপনাকে বলছি ফাইনাল পরীক্ষাতে তারা অনুত্তীর্ণ তাহলে আপনি হলো। বলে যান না, আপনি উত্তরটা দিন। আচ্ছা, বেশ, sorry, I'm আপনি very sorry. উত্তরটা দিন I'm না, very sorry. I এখানে should not টাকার কি pressurize প্রয়োজন you so much. আমাদেরকে? Please বলুন, বলুন। হ্যাঁ, তাহলে বলুন, তাহলে বলুন, বলুন, আপনি বলতে দিন না। বলুন। না বিজেপি করার অপরাধে কি আমরা বলতে পারবো না, একদম না, আরে আমরা বাবা, মারধর এরকম খাচ্ছি রাস্তাঘাটে আর এখানে বসে বলতে পারবো না? না, নিশ্চয়ই না। তাহলে অপরাধ প্লিজ 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 প্লিজ, একদম না, কোনো অপরাধ না। আপনি তাই যাই মনে ইচ্ছা হচ্ছে। আপনি নিজের পছন্দের যে কোনো দল করতে পারেন, এখানে এসে আপনি পূর্ণ না, বলার যেভাবে স্বাধীনতা মুখ পাবেন। বন্ধ করে দেওয়া বলুন, হচ্ছে, বলুন, বলুন, বিজেপিকে জ্যোতি, বলুন। বলতে দেওয়া হচ্ছে না। তো যাই হোক, বিষয়টা হচ্ছে দেখুন এরকম প্রচুর এক্সাম্পল রয়েছে। আর সেকেন্ড হচ্ছে মানে এনটিএ তার যে প্রেস স্টেটমেন্ট দিয়ে কিন্তু জানিয়ে দিয়েছে যে পেপার লিকসের যে কোশ্চেনটা, আমি যদিও সেই প্রসঙ্গে ঢুকছি না যেহেতু ফাইনাল আউটকাম এখনো আসেনি, এনটিএ যেটা প্রাইমা ফেসি যেটা বলেছে, যেটা যে কোশ্চেন পেপার যেটা সার্কুলেট হয়েছিল সেটা হচ্ছে 4:25 PM। তো সুতরাং সেইখানে দাঁড়িয়ে সেটা অনলাইনে আপলোডেড হয়, তো সেইখানে দাঁড়িয়ে তারা কিন্তু তাদের স্টেটমেন্ট দিয়েছে। কিন্তু আমি আরেকবার বলছি, আমি কিন্তু এনটিএ কে ডিফেন্ড করছি না, কিন্তু এনটিএ এর এই কোশ্চেনটায় সেটা কিন্তু ভ্যালিড, এই জায়গাটা আমাদেরকে এমফাসাইজ করা দরকার, বা আমরা যারা প্যানেলে রয়েছি এই জায়গাটা আমাদের একটু ভাবনা চিন্তা করা দরকার যে এনটিএ যেটা বলছে সেটা মানে যখন 4:25 PM আপলোড করা হচ্ছে আপনার অনলাইনে, সেই দিকটা কিন্তু আমাদের ভাবনা চিন্তা করা দরকার। নিশ্চয়ই, আমি বলছি না নিশ্চয়ই, এবং এটাকে একই সঙ্গে যে হয়নি বা একই হয়েছে, সঙ্গে এখানে না, outcome জ্যোতি টা আসলে সেটা বোঝা যাবে। জ্যোতি একেবারে, এবং এখানে এটাও এমফাসিস করা দরকার যে বিহার থেকে 13 জন এই প্রশ্নপত্র লিকের আমি জন্য সেই কেন প্রসঙ্গটাই আসছি তো। অ্যারেস্ট হলো? আমি এটা উত্তরটা কাটিহার, দিলাম। পূর্ণিয়া, বৈশালী, গোপালগঞ্জ, পাটনা, এবং এখানেই কোথাও জ্যোতি একটা অত্যন্ত বড় প্রশ্ন তুলে দিল। চন্দনদা, যদি 4:25 অফিসিয়ালি প্রশ্নপত্র আপলোড করা হয়ে থাকে এবং এটাই যদি সত্য হয়, আমি যখন নিট বলছি, যখন ন্যাশনাল টেস্টিং এজেন্সি বলছে, তখন আমি এটাকেই বেদবাক্য ধরবো, তাহলে কি কোনো জাদু বলে আগে থেকেই কোনো অসাধু অফিসার, কোনো অসাধু ব্যক্তি যারা এখানে রয়েছেন তাদের জাদু বলে আগে থেকে এই গুজরাট কিংবা বিহারের একাধিক জায়গায় প্রশ্নপত্র পৌঁছে গিয়েছিল? একটা কথা বলবো ইলমাস, দেখো আমি এই ঘটনাটা খুব ক্লোজলি পর্যবেক্ষণ করতে পারি, এটা একটা একদম একদম ফিল এক্সপেরিয়েন্স থেকে। যে র্যাকেটিয়ারিংগুলো হয়েছে, সেই র্যাকেটিয়ারিংগুলো হয়েছে কোন কোন জায়গাগুলোতে খুব ভালো করে দেখে নাও, এবং কারা কারা অ্যারেস্ট হয়েছে এবং কোথায় অ্যারেস্ট হয়েছে এবং কোথায় তারা প্রোটেকশন ফিল করেছে, তুমি ফলো করো। এবং কোথাকার পুলিশ তার আগে আনার্থ করেছে, তার কারণ হচ্ছে যে এটা প্রাইমা ফেসি একটা বড় সেভ করা, কেউ ভাবেনি আউট অফ প্রপোর্শন নিটটা আজকে ন্যাশনাল ইস্যু হয়ে দাঁড়াবে, দুর্নীতির কারণে এনডিএ কনভিক্টেড হবে। আই মিন অ্যাটলিস্ট মানুষ কনভিন্সড। তোমাকে একটা কথা বলি, পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করো, ন্যাশনাল টেস্টিং এজেন্সির থেকে এটা যদি না বেরোয় তাহলে এসএসসি থেকেও কোনো দুর্নীতির গন্ধ আসবে না। আই মিন দেয়ার ইজ নো রিভিলেশন, এটা হচ্ছে বাস্তব। আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে সিবিআই তদন্তের নির্দেশ। এক মিনিট, সম্পূর্ণ আলাদা বিষয়। কি করে এটা সম্ভব? I will tell you why. I will tell you why. না, আমি তোমাকে এখনই বলতে বলছি, আমি দাঁড়ানো না, ও যখন বলছে আলাদা বিষয়, তুমি দু লাইনে বলো না কিভাবে আলাদা বিষয়। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবং এসএসসি, পেপার লিক যদি পেপার বেরোতেই হয় সেটা তো কোথাও একদম যে দপ্তর পেপার বানাচ্ছে তাদের হাত থেকেই বেরোবে, এটা তো জাদু বলে অন্য কেউ বার করতে পারে না।
এটা আলাদা বিষয় কিভাবে? আমি এই জন্যই আলাদা বিষয় বললাম যে একটা প্যানেল পাবলিশ হয়, সেই প্যানেলের একটা নির্দিষ্ট একটা এক্সপায়ারি ডেট হয়, যে এই ডেট পর্যন্ত সেই প্যানেলটা থাকবে। এইখানে কি হলো যে প্যানেল বহির্ভূত, অর্থাৎ প্যানেলের এক্সপায়ারি ডেট পার হয়ে গেছে, তারপরও নিয়োগ হয়েছে। তো সুতরাং দুটোর সাথে মেলালে হবে না। আপনি যদি দুটোকে এক জায়গায় দিয়ে দেন সেটা আমাদের ভুল হবে। এই জায়গাটা আমাদের ভাবতে হবে। আমাকে একটু কন্টিনিউ করতে দাও, কারণ আমি তোমাকে বারবার যে প্রসঙ্গটা তুলছি সেটা হলো, দেখো বাস্তব চরিত্রটা কি এই ন্যাশনাল টেস্টিং এজেন্সির সাথে সম্পূর্ণভাবে এই র্যাকেটটার যে একটা কানেকশন আছে এবং ব্যাপক রকম এক্সারসাইজ কানেকশন যাকে আমরা বলি সেটা হয়েছে, এবং নেটওয়ার্কের কিন্তু একটা ছোট্ট অংশ আনার্থ হয়েছে। দ্বিতীয় প্রশ্নটা আমি তোমাকে একটু আগেও বলছিলাম, যেটা খাড়গেজি বললেন, দশম এবং দ্বাদশ আমি দুটো পরীক্ষাকে সামনে রাখছি। ও যে প্রশ্নটা তুললো, কখনো কখনো ভালো রেজাল্ট হতে পারে, আমার লাইফে হয়েছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে একদম প্যারিটি করছে 10 স্ট্যান্ডার্ড 12 স্ট্যান্ডার্ড, এই দুটোতেই তাদের খারাপ রেজাল্ট। এটা হতে পারে, এটা না হওয়ার কিছু নেই। আরে ফেল্ড, তাতে নিচের প্রথম হয় না, তাতে নিচের প্রথম হয় না। আমি এখন যদি ভারতবর্ষের এই মুহূর্তে যদি গভর্নমেন্টের দেখি 386 কলেজ আছে, মেডিকেল কলেজ গভর্নমেন্ট দ্বারা পরিচালিত, এবং তাতে মেডিকেল সিট আছে 55,580। এই যে তুমি র্যাকেটটা দেখছো, এই যে র্যাকেটটার মধ্যে আরেকটা চক্র আছে যেটা দীর্ঘদিন ধরে চলছে, লাস্ট 10 বছর ধরে চলছে ব্যাপক হারে, সেটা হলো প্রাইভেট মেডিকেল কলেজগুলো। ইলমাস বুঝতে হবে তারা কোন মেরিটের, কিভাবে তাদের মানে ঢুকছে, কত টাকা ফিস দিচ্ছে, কিভাবে ঢুকছে, তাদের মেরিট কি, এই কোচিং সেন্টার, হ্যাঁ কোচিং সেন্টার নয়, এই যে নিট দেওয়ার পরে রেজাল্ট আউটের পরে যে প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে গিয়ে ডক্টর হয়ে যাচ্ছে ফিজের বিনিময়ে, মোটা টাকার বিনিময়, এই চক্রের পিছনে কলকাতা দক্ষিণ কলকাতারই একটি কলেজের বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে বিভিন্ন জায়গায়। আমি সেই বিষয়ে পরে আসবো। ডক্টর কলকাতারও একটি কলেজের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। কলেজগুলোকে সার্টিফিকেট কেন দেয়? কোন স্টেট গভর্নমেন্ট দেয় না, কেন্দ্র থেকে দেওয়া হয়। সেটা তোমাকে বুঝতে হবে। ঠিক। এখানে ডক্টর উৎপল বন্দ্যোপাধ্যায় চিকিৎসক আমার সঙ্গে রয়েছেন। উৎপল বাবু নমস্কার, এনকেটিভি বাংলায় স্বাগত। একটি প্রশ্ন বারবার উঠছে, যার উত্তর আমি আপনার কাছ থেকে চাইবো। বিরোধীরা অনেকেই বলছেন, প্রশ্ন তুলছেন যে যারা দ্বাদশ এবং দশম শ্রেণীর পরীক্ষায় পদার্থবিদ্যা, রসায়ন এবং জীববিদ্যায় খারাপ ফল করেছিলেন কিংবা অনুত্তীর্ণ ছিলেন, তাদের দেখা যাচ্ছে নিট পরীক্ষায় তারা টপার লিস্টে পৌঁছে গেলেন। জ্যোতি, বিজেপির মুখপাত্র জ্যোতি, তিনি বলছেন হতেই পারে, 12-এ খারাপ ফল করেছিল, নিটে ফাটিয়ে রেজাল্ট করেছে। আমি আপনাকে জিজ্ঞেস করবো ডাক্তারবাবু, এটা কি সম্ভব? দেখুন, এইটা যেটা আপনি বললেন যে কেউ একজন বলেছে যে হতেই পারে, কথাটা হচ্ছে কি, দেখুন একটা মোটামুটি মান তো মানুষ রক্ষা করে, যে আমি কোনো একটা বিষয়ে একটা পরীক্ষাতে আমি 30 পাবো, আর অন্য একটা সেই বিষয়ে অন্য জায়গায় পরীক্ষা দিয়ে আমি 90 পাবো। এটা অন্তত শিক্ষক হিসাবে আমাদের যে অভিজ্ঞতা, তার সঙ্গে এটা মেলে না চিকিৎসা বিজ্ঞানের শিক্ষক হিসেবে। এখন কথাটা হচ্ছে যে আসল জায়গাটা হচ্ছে অন্য জায়গায়, যে আমরা এটা ভালো করেই বুঝতে পারছি যে আমাদের দেশে বিভিন্ন রকমের প্রতিটি রাজ্যে হচ্ছে, এবং এখন এখানেও আমরা দেখলাম যে একটা বিরাট দুর্নীতি না হলে কখনোই এভাবে একটা পুরো ব্যাপারটা এইভাবে হতে পারে না। আমরা এবং আমাদের ধারণা, আমরা এই যাবৎকাল যা দুর্নীতির কথাগুলি বিভিন্ন রাজ্যে দেখছিলাম, এই দুর্নীতিটা যদি টোটাল একটা আমরা পরিমাপ করি, এটা হয়তো সবকিছুকে ছাড়িয়েই যাবে। এবং এখানে কি করা যায়, ছাত্রছাত্রীরা তারা হতাশ, তারা বিরক্ত, তারা ক্রুদ্ধ, তারা ক্ষুব্ধ হয়ে যাচ্ছে, অভিভাবকরা হতাশ হচ্ছেন, তারা বহু জায়গায় পথে নামছে, তারা আন্দোলন করছে। আমরা যারা চিকিৎসক সংগঠন, আমার সংগঠন যেমন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস, আমরা নিজেদের মতো করে আমাদের যে প্রতিবাদ পত্রগুলো পাঠিয়েছি প্রধানমন্ত্রীর কাছে, আমরা দেশের প্রেসিডেন্টের কাছে, সমস্ত বিরোধী দলগুলি বিভিন্ন নেতার কাছে আমরা পাঠিয়েছি, যে সবাই মিলে একটা সোচ্চার হন। অন্তত পরিবেশটা, আমরা যখন বড় হয়েছি তখন তো এরকম পরিবেশ কোথাও ছিল না, যে কোথাও একটা এরকম পরীক্ষার ব্যাপারটা। আমার আরেকটি প্রশ্ন আছে, যদি 2021 থেকে 2024 নিটের টপারদের সংখ্যা দেখি, 720 নম্বরের পরীক্ষা হয়, 2021-এ একজন টপ করেছিল, 2022-এ 3 জন টপ করেছিলেন, 2023-এ 2 জন টপ করেছিলেন, 2024-এ গিয়ে অদ্ভুত রেজাল্ট, 67 জন টপ করছেন।
এই টপার কিংবা মেরিট লিস্ট নিয়ে, টপার লিস্ট নিয়ে আপনার কিছু বক্তব্য রয়েছে ডাক্তারবাবু? না, নিশ্চয়ই বক্তব্য আছে। এখন এটা দেখুন, অনেকে এটা বলার চেষ্টা করে যে আমরা যখন পড়াশোনা করতাম তখন হচ্ছে যে ধরুন মাধ্যমিক পরীক্ষায় একজন ফার্স্ট হতো, একজন সেকেন্ড হতো, একজন থার্ড হতো, এরকম। কিন্তু এখন যেরকম ধরুন অনেকে বলার চেষ্টা করে না যে এখন ধরুন ফার্স্ট হচ্ছে 3 জন, সেকেন্ড হচ্ছে যে 7 জন, থার্ড হচ্ছে 13 জন। এখন আমার এখানেও একটা বলার যে সেটা যা হোক, কিন্তু একটা আমাদের ধরুন 67-68 জন, তারা হচ্ছে সব কোশ্চেনগুলি একদম সঠিক করেছে, তার একটিও ভুল হয়নি। এইটা কিন্তু স্বাভাবিক যে পরীক্ষা দেওয়ার যে আমাদের একটা যে প্রক্রিয়ার মধ্যে আমরা থাকি এবং সেই সময় একটা ছাত্রছাত্রীর যে ধরনের মানসিক অবস্থায় থাকে, সেখানে পুরোটা ঠিক করে দেওয়া এটা কিন্তু সব জানলেও সম্ভব হয় না। এটা খুব স্বাভাবিক ব্যাপার, কিছু ভুল কিছু হবেই। যদি না, আবার সেটা বলছি যে এতজন যখন আমি এই সংখ্যায় এইরকম সর্বোচ্চ মান পাচ্ছে, সেখানে কোথাও একটা আমাদের মনে কিন্তু সন্দেহ জাগেই যে তারা নিশ্চয়ই একটা ঠিক ফেয়ার একটা প্রসেসের ভিতর দিয়ে এই পরীক্ষাগুলি হচ্ছে না, এবং সেখানে বহু রকমের দুর্নীতি, বহু রকমের ম্যানিপুলেশন, বহু রকমের কাউকে পাইয়ে দেওয়া এবং তার একটা বিনিময় নিশ্চয়ই কিছু আছে, এই সন্দেহ কিন্তু আমাদের মনে নিশ্চয়ই হচ্ছে। বেশ বেশ, ধন্যবাদ ধন্যবাদ। ডক্টর উৎপল বন্দ্যোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে। ধন্যবাদ ডাক্তারবাবু। পরবর্তীতে আবার আপনার সহায়তা নেওয়া হবে, আপনার সঙ্গে যোগাযোগ করব। জ্যোতি, ডাক্তারবাবু বলছেন হতে পারে, কিন্তু এটা হতে পারে না। যারা বলছে হতে পারে সেখানে সমস্যা রয়েছে। এভাবে হতে পারে না যে দশম কিংবা দ্বাদশে তারা অনুত্তীর্ণ হচ্ছে কিংবা খারাপ ফল করছে, একই সাবজেক্টে আবার নিচে গিয়ে তারা টপার লিস্টে চলে আসছে। এবং দ্বিতীয়, 67 জন যখন নিট টপ করে, ফার্স্ট র্যাঙ্কিং হয়, তখন প্রশ্ন ওঠে, কারণ এটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মতো নয়, নেগেটিভ মার্কিং আছে, নেগেটিভ মার্কিং আছে। তাহলে জ্যোতি, উনি বলছেন, ডাক্তারবাবু বলছেন সমস্যা রয়েছে গোটা প্রসেসে, এটা খুব ক্লিয়ার। তুমি বলছো সমস্যা নেই, কোনটা মানবো? সেটা দেখুন, আমি বলছি যে কে কোনটা মানবেন কি না মানবেন সেটা কোশ্চেন না। কোশ্চেনটা হচ্ছে যে ঘটনা নিয়ে বা যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি সেই জায়গায় এমফাসাইজ করার দরকার রয়েছে। দেখুন, বিজেপি সরকার বা আমাদের এনডিএ সরকার কিন্তু একটা অ্যাক্ট চালু করেছিল, যে একটার নাম হচ্ছে প্রিভেনশন অফ আনফেয়ার মিনস অ্যাক্ট। অ্যাক্ট হয়ে যায়, মানে পাস করলে অ্যাক্ট হয়ে যায়। এটা কিন্তু মানে বিজেপি সরকারের যে সদিচ্ছা রয়েছে পাবলিক এক্সাম গুলো যাতে সঠিকভাবে হয় এবং উইদাউট করাপশন হয়। আচ্ছা, কেন চালু করা হয়েছিল তোমার মনে আছে? কেন চালু করা হয়েছিল তোমার মনে আছে? 2024-এর ফেব্রুয়ারি মাসে এই বিলটা, অ্যাক্ট, এই আইন কেন আনা হলো? না, সিরিজ অফ ঘটনা, কটা স্টেট? অনেকগুলো সিরিজ, 15টা স্টেটে 41টা রিক্রুটমেন্ট এক্সাম ক্যান্সেল হয়েছিল। না, স্পেসিফিক এরকম কোনো কারণ নেই। কারণটা হচ্ছে এটাই, এই কারণ মন্ত্রক থেকে দেওয়া হচ্ছে। তুমি বলছো স্পেসিফিক নয়, মন্ত্রক থেকে সদনে বলা হচ্ছে 41 recruitment exams have been cancelled in the last 5 years in 15 states, যেটার জন্য 1 কোটি আমি হাসলাম এই কারণে, কারণ তুমি যদি এটা বলতে না এমন ভাবে আপনি হাসলেন যে মনে হচ্ছে আপনি সব কিছু জানেন আর কেউ কিছু জানে না। আপনি সব জানেন যদি, কিন্তু 1 কোটি 40 লক্ষ ইউথ তারা বিপাকে, যাতে যুব সমাজের ভবিষ্যৎ বিপাকে না পড়ে, তাই এই পাবলিক এক্সাম অ্যাক্ট বিল, তারপর অ্যাক্ট আনা হলো। আরে সেটাই তো বলা হচ্ছে, এটা সিরিজ অফ ঘটনা, সিরিজ অফ যে অপোজিশন স্টেট গুলো যেভাবে আপনার রাজস্থানে পেপার লিক হয়েছিল, সেরকম ভাবে এসএসসি থেকে শুরু করে প্রাইমারি রিক্রুটমেন্ট এক্সামে যে আপনার এত স্ক্যাম হয়েছে, তার জন্য মানে অনেকগুলো স্টেটে। আপনি হেসে উঠলেন, মানে বিজেপি স্টেটে কিছু হয় মানে বিজেপি স্টেটে কোনোদিন কিছু হয় না। আমি বলছি মানে ব্যাপক কেলেঙ্কারি হয় উত্তরপ্রদেশে প্রাথমিক নিয়োগে কে বলে বিহারে যে পাবলিক রিক্রুটমেন্ট নিয়োগে দুর্নীতি, একটা কথা বলি, তোমরা যে এত বলছো যে হয়নি হয়নি হয়নি, তোমাকে কিন্তু দেখতে হবে তোমার রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, অভিযোগ প্রায় প্রমাণিত। মানে এসএসসিটা হয়েছে, এই 100টা শো হয়েছে,
আমি ধরে নিচ্ছি আমরা তো পার্টিসিপেট করেছি। দ্বিতীয় কথা হলো তদন্ত হচ্ছে, আরে কিসের আমরা তদন্ত? বোঝাতে পারি তোমরা তো ওখানে সিবিআই তদন্ত তদন্ত করছে। বেশ, কে বললো? বেশ, arrest বেশ, করো, বেশ, তুমি বেশ, ঘটনা বেশ, করো না, বেশ, please, বেশ, please, বেশ, করো। যদি করলাম। কে বলো না? আমি বলছি, এক সেকেন্ড, তাহলে সৈকত কি? আমি বলছি এই দুর্নীতি শুধুমাত্র নিটের ক্ষেত্রে প্রথম প্রশ্ন উঠেছে এমনটা নয়। এর আগে ইউপিএসসি প্রশ্ন ফাঁসের কথা উঠেছে বারে বারে। ইউপিএসসি মানে কি? সিভিল সার্ভিস এক্সামিনেশন, যেখানে আইএএস আইপিএস এর মতন এক্সামিনেশন। আমাদের বারে বারে বক্তব্য ছিল যে আইপিএস এবং আইএএস গত 3-4 বছর ধরে যেভাবে একদম রিক্রুটমেন্ট বোর্ডের মধ্যে আরএসএস এর লোকেদের বসানো হচ্ছে, সেই নিয়ে আমাদের পরিষ্কার বক্তব্য ছিল। ঠিক যেভাবে এখানে পিএসসি এর মধ্যে আমি কেন এক সেকেন্ড আমি বলতে চিরকুটে যাক। আমি একটা কথা বলি, এই যে সার্ভিস কমিশন মানে হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি সেন্ট্রালের আইপিএস, তার মানে অ্যাডমিনিস্ট্রেশন পার্টটাকে আরে এখানে তো পরীক্ষা হচ্ছে, তো আমি এক সেকেন্ড আমি বলি দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দিয়ে তো মোদি ক্ষমতায়। আপনি দেখেন দুর্নীতির বিরুদ্ধে করাপশনের বিরুদ্ধে যে স্লোগান, সেইটা হয়ে গেছে করাপশনের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট। বেশ, 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 আমি চন্দনদা আপনার কাছে ফিরবো। আমি বিজেপি সরকার একটা আছে বলে রাজনৈতিক এই প্রশ্ন রাজ্যে করবো। তৃণমূলের শিক্ষা দুর্নীতি তদন্ত এগোচ্ছে না। বেশ, বেশ, আমি একটা অত্যন্ত রাজনৈতিক প্রশ্ন আপনার কাছে রাখবো, কিন্তু তার আগে আম জনতার কাছে গিয়েছিলাম আমরা। নিট পরীক্ষায় এরকম অনিয়মের যখন অভিযোগ উঠছে, তখন বাংলার আম জনতা কি বলছে? টেক আ লুক। যদি কিছু স্টুডেন্টসকে যদি গ্রেস মার্ক দিয়ে দেওয়া হয়, তো বাকি স্টুডেন্টসের জন্য ভবিষ্যতে ওদের একটা অন্ধকারে চলে যায়। আর ফিউচারে যারা পরীক্ষাটা দিতে চাইবে, তারা একটা আনসার্টেনিটিতে থাকবে যে ওই পরীক্ষাটা আদৌ দেবে কি দেবে না। অবশ্যই এটা ঠিক হয়নি, এবং আমরা জানি যে একসাথে 67 জন যেখানে প্রথম পজিশন পাচ্ছে, সেখানে একটা বড় প্রশ্ন ওঠে যে কতটা স্বচ্ছতার সঙ্গে পরীক্ষাটা নেওয়া হয়েছে। এনটিএ এর প্রতি একটা খুব বড় লুপহোল দেখা গেছে কি এনটিএ কিভাবে ফাংশন করছে। সব এক্সামের মতন আগে তুমি গ্রেস মার্কস বসিয়ে দাও, দ্যাট ইজ নট লাইক তুমি ভালো কোয়ালিটি অফ স্টুডেন্টস পাবে না। খুব গুরুত্বপূর্ণ একটা প্রফেশনের পরীক্ষা, যেটা এনটিএ এর মনে রাখা উচিত। আপনারা বলছেন এটা পলিটিক্যাল নয়, কিন্তু পলিটিক্যাল তো সব কিছুই। আর আমার একটা ছাত্র হিসেবে তো খুবভাবে প্রচণ্ডভাবে মনে হয় যে এটা পলিটিক্যাল। 67 জন টপার হয়েছে একটা এক্সামে, যেখানে আজ অবধি 2-3-4 জন হয়েছিল। তার জন্য যে মার্কস লাগতো সিলেকশন হওয়ার জন্য, সেটা অনেক ইনফ্লেটেড হয়ে গেছে। একটা পার্টিকুলার সেন্টারে গুজরাট থেকে লোকজন পরীক্ষা দিচ্ছে, ভুবনেশ্বর থেকে ওই সেন্টারটা নিচ্ছে। এই সিস্টেমটাই তো কারাপ্টেড। একটা সেন্টার আমি কেন সিলেক্ট করতে পারবো? আর এটা প্রথম বছর, আগামী বছর এরকম হবে না, এটা অ্যাসিওর করার কোনো জায়গা নেই। তো অবশ্যই এগুলো একটু নজর দেওয়া উচিত, যাতে করে আগামীতে এরকম ধরনের অল ইন্ডিয়া বেসিস যে কোনো এনটিএর এক্সাম হোক, সেটা ইউজিসি নেট হতে পারে, নিট হতে পারে, প্রত্যেকটার মান যাতে। বেশ, এরা আমার দেশের ভবিষ্যৎ, এরা আমার দেশের পরবর্তী প্রজন্ম। তারা কিন্তু ধর্মেন্দ্র প্রধান কিংবা আমার স্টুডিওতে বসে জ্যোতি চট্টোপাধ্যায় যে কথাগুলো বলছে তার সঙ্গে একেবারেই সহমত পোষণ করছেন না। উল্টে তারা বলছেন সমস্যা রয়েছে, করাপশন যে রয়েছে সেটা মনে hচ্ছে আছে। এখানেই আমার একটা প্রশ্ন, নরেন্দ্র মোদীর, হ্যাঁ তারা বলছে মনে হচ্ছে, তারা তো প্রাইমারি তুমি তো শুনলে, এবার তুমি বলতেই পারো হয়তো আমরা এটাও ডক্টরেট করেছি, আর বলতেই পারো যে আমরা এক পেশে লোকজনের কাছে গেছি, কিন্তু বিশ্বাস করো আমরা কলেজ স্ট্রিটে গিয়ে নর্মাল কলেজ পড়ুয়াদের কাছে এই প্রশ্নগুলো করেছি এবং তাদের একেবারে সাফ ক্লিন ইমেজ। এখানে আমার একটা প্রশ্ন, নরেন্দ্র মোদীর সরকার 2024-এর আগে কিংবা ভারতীয় জনতা পার্টি যে নারা দিয়েছিল, যে ইলেকশন কল দিয়েছিল, দুর্নীতি না খাউঙ্গা না খানে দুঙ্গা, 400 পার, सबका साथ सबका व्यापार विकास, सबका साथ सबका विकास, একই সঙ্গে महंगाई ঘটেগি, উজালা আয়েগি, সবকটাতেই আমি দেখছি কোথাও না কোথাও ব্যাকফুটে চলে গেছে তারা। দুর্নীতির প্রসঙ্গে নিট সামনে আসার পর এবং যেভাবে কংগ্রেস জয়েন্ট পিসি চাইলো, জেপিসি চাইলো ডিউরিং শেয়ার মার্কেট স্ক্যাম, যেটা আপনারা বললেন শেয়ার মার্কেট স্ক্যাম হয়েছে নিয়ে, তারপর যেভাবে আপনারা মুভ করছেন, কংগ্রেস কোথাও তো একটা পলিসিগতভাবে চেঞ্জ করেছে। যে কংগ্রেসকে গত 10 বছরে আমরা দেখছিলাম না, খুব ডরমেন্ট ছিল, সাডেনলি ইউ বিকাম আ রোরিং লায়ন। এইটার জন্যই কি বিজেপি ব্যাকফুটে? দেখো একটা কথা, রায়টা তো দিয়েছে সাধারণ মানুষ, অর্থাৎ যে কথাগুলো তুমি বললে সার্বিক উন্নতির প্রত্যেকটার বিরুদ্ধে রায় গেছে এবং তার আঙ্গিকটা প্রমাণিত হয়ে গেছে। তোমাকে একটা জিনিস বোঝো, সেখানে আমরা জেপিসি কেন চেয়েছি? আমরা জেপিসি চেয়েছি যে তুমি খুব ভালো করে জানো 30 লক্ষ কোটি টাকা বাই 3 days, এবং এইটাতে যদি জেপিসি না চাই কোথায় চাইবো? দিস ইজ ওয়ান পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, তুমি একটা জিনিস দেখো, আমাদের ন্যায়পত্রের একটা ঘোষণা আছে, যদি কোনো এক্সামিনেশন বাতিল হয় আমরা কম্পেনসেট করব, আমরা যদি সরকার আসি। ইনফ্যাক্ট আমাদের ন্যায়ের ক্ষেত্রে তার মানে কি, উই হ্যাভ থট ইট ফর এ লং টাইম। 48টা বিভিন্ন এক্সামিনেশনস বাতিল, সরকারি কোনো ভূক্ষেপ নেই।
একটা অ্যাক্ট অফ প্রিভেনশন অফ ফেয়ার, আই মিন আনফেয়ার মিনস এটা এনে তাকে ইমপ্লিমেন্ট বেশ, করতে আমার সময় খুব সংক্ষিপ্ত। জ্যোতি চট্টোপাধ্যায়, তোমাদের নতুন সরকার ফাংশন করা শুরু করলো, শপথ গ্রহণ করলেন, এবং প্রথম সপ্তাহের মধ্যে এই রকম একটি অভিযোগ, এই রকম একটি অনিয়মের অভিযোগ, আমি এখনই দুর্নীতি বলবো না কারণ এখনই দুর্নীতি প্রমাণ হয়নি, তবে দুর্নীতির আভাস উঁকি দিচ্ছে, এটা তো বলতে পারি, তুমিও তো এটা মানবে যে দুর্নীতির অনেক আভাস থ্যাংক উঁকি ইউ দিচ্ছে। থ্যাংক ইউ এতক্ষণ ধরে আলোচনা করার পরে শেষ পর্যন্ত এই সেন্টেন্সটা আসলো। হ্যাঁ, কিন্তু তুমি তো এটা মানবে যে দুর্নীতির আভাস উঁকি দিচ্ছে, অনিয়ম রয়েছে। কিন্তু যদি প্রশ্নটা কমপ্লিট করে নিই, থ্যাংক ইউ দিও না, প্রশ্নটা হচ্ছে যে এটা তো মানবে যে সরকার পথ চলা শুরু করলো, তৃতীয় এনডিএ সরকার, এবং তখনই এরকম একটা হোঁচট আগামী দিনে ভাবাবে তোমাদেরকে, রীতিমতো ব্যাকফুটে ফেলবে, এবং এটা মাথায় রাখতে হবে, সংসদ ভবনে তোমরা কিন্তু আর ব্রুট মেজরিটিতে নেই, অপোজিশন ইজ ইকুয়ালি পাওয়ারফুল। কংগ্রেস 99 পেয়েছে, তিনটে লাস্ট ইন্ডিয়া ব্লক আমি বলছি 200 প্লাস, তিনটে ইলেকশনে আপনি যদি যোগ করেন ইলেকশন রেজাল্ট কংগ্রেসের, সেটা বিজেপির লাস্ট ইলেকশন রেজাল্ট 240 যেটা পেয়েছে তার থেকে কম। জ্যোতি 2024টা দেখি আমরা, 2024 এর ম্যান্ডেটটা দেখি তাহলে। বেশ আমি খুব সংক্ষেপে নেব। সৈকত মানুষ তো মুক্ত জবাব দিয়েছে, এর বিরুদ্ধেই গোটা দেশের মানুষ বিজেপিকে উপযুক্ত জবাব দিয়েছে। দুর্নীতি চুরির একের পর এক পর্দা সামনে আসবে, কারণ মেজরিটির চাপে, এই যে অহংকার দম্ভ 400 পারের যে আওয়াজ, তার চাপে দুর্নীতির পাতাগুলো চাপা পড়ে গেছিল। বেশ আমার সময় সত্যি আজকে শেষ নেই, শেষ করতেই হবে, কিন্তু এই ডিবেট আরো বিস্তর পরিসরে চলা দরকার। এই ডিবেট নিয়ে নিশ্চয়ই আমরা এর পরবর্তীতেও খবর করবো। তবে একটা ইংরেজিতে একটা প্রভার্ব আছে, জানেন তো, একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। এনডিএ 3.0-র জন্য আমার কোথাও মনে হচ্ছে, কিন্তু আমাদের অনেকেই রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছেন, সাংবাদিক যারা রয়েছেন, মনে হচ্ছেন যেভাবে শুরুটা হলো, আগামী দিনটা কি আরো সমস্যার হবে এনডিএর জন্য, নাকি এই দুর্নীতির অভিযোগ থেকে ক্লিন চিট পেয়ে মুক্ত হবে কেন্দ্রীয় সরকার? আজ এই প্রশ্ন তুলেই শেষ করলাম। ভালো থাকবেন, ভালো রাখবেন, জয় হিন্দ।